আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, বিটিভির দেশ ও জনপদ সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহনাজ পারভিন। আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন শাহনাজ রিতা। দেশের নদীমাতৃক পর্যটনের প্রসারে প্রায় 100 বছর আগে নির্মিত ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাসুদের নতুন করে যাত্রা শুরু হলো। সকালে রাজধানীর সদরঘাটে স্টিমারটির আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। প্যাডেল স্টিমার পিএস মাসুদ দেশের নদীমাতৃক পর্যটনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। দেখুন বিস্তারিত সীমা শারমিনের রিপোর্টে। নদীমাতৃক বাংলাদেশের 100 বছরের ঐতিহ্য এবং শতবর্ষী জাহাজের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাসুদকে অভ্যন্তরীণ নৌরুটে পর্যটন সার্ভিসে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার পুনরায় চালু হতে যাওয়া শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাসুদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী সহ সরকারের একাধিক সিনিয়র সচিব, সচিব ও দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, প্যাডেল স্টিমার পিএস মাসুদ হবে বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন। আগামী 21 নভেম্বর থেকে ঢাকা বরিশাল নৌরুটে এটি পর্যটন সার্ভিস হিসেবে নিয়মিত চলাচল শুরু করবে। আমরা এই নদীকে বাঁচাতে চাই, এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। প্যাসেঞ্জার চালানো যাবে না, এই জন্য আইএমও কনভেনশনে 100 বছর পুরনো কোনো জাহাজ প্যাসেঞ্জার চালাতে পারে না। এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন, ঐতিহ্য বা ইতিহাস বা যেটাকে বলি হেরিটেজ। তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসেবে নাম দিয়েছি এবং এটা দিয়েছি একজন অপারেটরকে। এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা নৌ পরিবহনের একটি পর্যটন। যদি বলি যে নদী পর্যটন, শুধুমাত্র নদী দেখার জন্য, যারা নদী দেখতে চান তাদের জন্য। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের অধীনে থাকা শতবর্ষী এই প্যাডেল স্টিমারটি প্রয়োজনীয় মেরামত করে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি জানায়, স্টিমারটির সংস্কার ও আধুনিকায়ন প্রক্রিয়ায় মূল কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে ইঞ্জিন, নিরাপত্তা এবং ফায়ার সেফটি সিস্টেম সম্পূর্ণ নবায়ন করা হয়েছে। এতে রয়েছে আধুনিক কেবিন, পর্যটক বান্ধব ডেক এবং ডিজিটাল নেভিগেশন ব্যবস্থা। স্টিমারটি প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা রুটে চলবে। যাত্রীরা উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা। নিরাপত্তা নিশ্চিতে এতে সংযোজন করা হয়েছে আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম, লাইফ বোট, ফায়ার সেফটি ও জিপিএস ব্যবস্থা। ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে কম ধোঁয়া নির্গমনকারী প্রযুক্তি, যা নদীপথে দূষণ হ্রাসে সহায়ক হবে। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ঢাকা থেকে বরিশাল যাবে স্টিমারটি। প্রতি শুক্রবার সকাল 8টায় ঢাকার সদরঘাট থেকে ছাড়বে, বরিশাল পৌঁছবে রাতে। আগে স্টিমার চলাচল করত রাতে, তবে এবার দিনে স্টিমার চালু করায় নদী ও তীরের দৃশ্য উপভোগে মানুষ আরও আগ্রহী হবে বলে আশা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। সীমা শারমিন, বিটিভি নিউজ। বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী শিশু কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করে 2025 আজ বাংলাদেশ টেলিভিশন অডিটোরিয়ামে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ক্ষুদে শিল্পীরা আলোকিত করে মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন শবনাজ রেদি। রঙিন আলো আর উচ্ছ্বাসের মঞ্চে আজ মিলেছিল সারা দেশের ক্ষুদে সৃজনশীল প্রতিভারা, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল নতুন কুড়ি 2025-এর আয়োজনে। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি 2025-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে একঝাঁক ক্ষুদে তারকার কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়াম। আজ আমি 3টি বিষয়ে পুরস্কার নিব, তো আমার খুবই ভালো লাগছে।
আমি অনেক আনন্দিত, আমার খুব ভালো লাগছে আজকে। প্রথম আমি এত বড় মঞ্চে গান গেতে পেরেছি এবং আজকে তো আরও বেশি ভালো লাগছে। আমি দেশাত্মবোধক খসাকে প্রথম স্থান অধিকার করেছি, আমার খুবই আনন্দ লাগছে। আজকে প্রথমত নিজেকে অনেক প্রাউড লাগছে যে এত দূর পর্যন্ত এসেছি সবাইকে ফেলে। আধুনিক গানে খসাখায় দ্বিতীয় স্থানটা অর্জন করি। সত্যিই কিন্তু আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের, মানে স্বপ্নের মতন লাগছে যে এত দূর পর্যন্ত আসতে পেরেছি আমি, এত চ্যালেঞ্জিং সবাইকে পিছনে ফেলে খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগছে যে একটা পজিশনে এসেছি, তো সব মিলিয়ে অনেক ভালো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তিনি বলেন, নতুন কুড়ি নতুন করে শুরু হওয়ায় যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে অংশ নিয়েছে তাদের অভিনন্দন। এই ক্ষুদে শিল্পীরাই একদিন দেশের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল ভূমিকা রাখবে। আমরা আশা করি যে তোমরা যে শাখায় এবং বিষয়ে তোমরা প্রতিযোগিতা করেছো, অনেকেই অনেক র্যাঙ্কিং এর ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, কিন্তু তোমাদের আগ্রহ অনেক, তোমরা অনেক দূর যাবে। এবারই শেষ নয়, বরং সামনের বার আশা করি নতুন করে অনুষ্ঠিত হবে, তখন আবার আসবে। যারা এবার প্রথম হতে পারেনি তারা প্রথম হওয়ার চেষ্টা করবে। আর তোমাদের দেখা দেখে আশা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের আরো অনেক কিশোর কিশোরী এখানে আসবে। আশা করি তোমাদের এই সংস্কৃতির চর্চা চালিয়ে যাবে। তোমাদের যে প্রতিভা আছে সেটাকে আরো কিভাবে ভালো করা যায় সেই জন্য চেষ্টা চালিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। এ বছরের সেরা 10 প্রতিযোগীকে বিটিভির নিয়মিত অনুষ্ঠান শিশু প্রহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের জন্য থাকছে প্রতি সপ্তাহের বিশেষ পরিবেশনা। এর আগে 13 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুজন সেরা প্রতিযোগীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেন। বর্ণিল আয়োজন, গান, নাচ আর আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। নতুন প্রজন্মের এই সৃজনশীল প্রকাশ শুধুমাত্র মঞ্চে সীমাবদ্ধ নয়, তারা এগিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। আজ নতুন কুড়ির মঞ্চে ফুটেছে নতুন কিছু কুড়ি, আর এই কুড়ি থেকে আগামীতে ফুটবে নতুন করে ফুল। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। আজ 2025-এর নতুন কুড়ির পর্ব শেষ হলো। অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম আর নতুন কুড়িদের প্রশিক্ষণ এবং চেষ্টায় নতুন কুড়ি অংশগ্রহণ করা সফল বিজয়ীদের অভিভাবকদের গল্প একে আজাদের ক্যামেরায় তুলে ধরেছেন কাজী শারমিন ইসলাম মেধা। বিজয় মল্লিক পেশায় একজন মাছ বিক্রেতা, এসেছেন খুলনা থেকে। বিজয় মল্লিকের কন্যা তুলি মল্লিক উচ্চাঙ্গ নৃত্য খ শাখায় হয়েছেন প্রথম। মাছ বিক্রির টাকায় সংসার চালাতে তার হিমশিম খেতে হয়, সেখানে তিনি মেয়েকে পড়াচ্ছেন আর সহায়তা করছেন মেয়ের ইচ্ছা ও চেষ্টার। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তুলি মল্লিকের বাবা। খুব কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আইছি, আমি সামান্য একটু মাছের ব্যবসা করি। আমার মতন মানুষ এই জায়গায় আসা সম্ভব না। আমার মেয়ে জাতীয় পুরস্কার পাচ্ছে, এইটা আমি গর্বিত, আরো উন্নত করুক। আজ জাতীয় পর্যায়ের মেয়ে প্রথম হয়েছে নিজের প্রচেষ্টায়। কান্না আবেগের কণ্ঠে তুলি মল্লিকের মা জানালেন এই নতুন কুড়ির যাত্রার শেষ পর্যন্ত তার কথা। আমার খুব ভালো লাগছে, আমার মেয়ে এই থাকতে পৌঁছানোর জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমার মেয়ে গ্রাম থেকে উঠে আসা, মানে গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে, গ্রামের অনেকেও আমার মেয়েকে অনেকভাবে সহযোগিতা এবং সাহায্য সমাপ্ত করার কারণে আমরা এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এবার নতুন কুড়ি শিল্পীদের প্রশিক্ষক ছিল তাদের মা বাবা নিজেরাই। চাকরিজীবী, গৃহিণী, ব্যবসায়ী সকল স্তরের অভিভাবকরা সময় দিয়ে নিজেদের শিশুদের দিয়েছেন সাংস্কৃতিক চর্চা। তারা মনে করেন বাবা মায়ের সময় দেওয়ার অবদানের মাধ্যমে শিশু কিশোররা মোবাইল বা ডিভাইস থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং প্রতিভাবান হতে পারে। গল্প বলার ট্রেনিংটা আমি দিয়েছি ওকে। তো মা হিসাবে সন্তানের, যে কোনো সন্তানের সফলতায় মায়ের জন্য, বাবা মায়ের জন্য অনেক গর্বের। অবশ্যই আমি অনেক
গর্ববোধ করছি আমার মেয়ের জন্য। বাসাতেই ও প্র্যাকটিস করছে, মানে আমি মূলত ওকে বাসাতেই গল্প শেখানোর চেষ্টা করছি, আর ওর নিজেরও অনেক চেষ্টা ছিল। আমি যখন ছোটোবেলা আসলে লেখাপড়া করতাম তখন আমি এই বিষয়ে কৌতুক, অভিনয় বা বিভিন্ন কবিতা আবৃত্তিতে ছিলাম, বাট আমি কিন্তু সিলেট পর্যন্ত এসেই বিভাগীয় পর্যায়ে এরপরে আর আমি আসতে পারতাম না। কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ করেছে আমার ছেলে, যে সে বিভাগীয় সেরা 5-এর মধ্যে টিকে জাতীয় চূড়ান্ত পর্যায়ে এসেছে, চূড়ান্ত পর্যায়ে থেকে সেরা 10 থেকে সেরা 5 এবং শেষ মুহূর্তে সে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের পরিবার এবং আমার জন্য একটা গর্বের বিষয়। এখনকার বাচ্চারা মোবাইল ডিভাইস আছে যেটা, সেটাতে আসক্ত হয়ে যায়। তো আমার বাচ্চা এদিকে ওই যে সাংস্কৃতিক অঙ্গনে থাকায় সে মোবাইলটা খুব একটা ইউজ করে না। জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দিতে পিছিয়ে নেই আজকের মা বাবারা, যেখানে বাবা মায়ের সন্তানদের দূরত্বের সংবাদ খবরের শিরোনামে আজ সেখানে নতুন করে দেখালো বাবা মায়ের অবদান সাংস্কৃতিক অঙ্গনে শিশুদের সময়ের কথা। রংপুরে শিশু একাডেমিতে ক্লাস করতো, শিশু একাডেমির একজন টিচার আছে, উনি খুব হেল্প করেছে আর কি তাওয়াফকে। আমাদের ধ্যান জ্ঞান সব নতুন করে নিয়ে খাওয়া দাওয়া, ঘুম আর প্র্যাকটিস, এছাড়া আমাদের আর কোনো কিছু ছিল না। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের কৃতিত্ব প্রদর্শন করার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে তারা আরও বড় হবে, সংস্কৃতিবান হবে, আর আশা করব বাংলাদেশের সকল শিশুরাই এই সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং এই আগ্রহ প্রকাশের সুযোগ যেন বাংলাদেশ টেলিভিশন তাদের বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দেয়। আমার মেয়ে ক বিভাগ থেকে রবীন্দ্রসঙ্গীতে 3য় স্থান অধিকার করেছে। সুনামগঞ্জ থেকে আমরা আসছি, এই জন্য আমি খুব উচ্ছ্বসিত এবং গর্বিত বাবা হিসেবে। সন্তানদের পুরস্কার নেওয়ার দৃশ্য দেখছিল অভিভাবকরা, তাদের অনুভব ছিল এই অর্জন তাদের। এখন অপেক্ষার পালা আবারও বছর ঘুরে নতুন করে আসবে বিটিভির পর্দায়। এই নতুন কুড়ির জার্নিটা মানে দীর্ঘ 20 বছর পর এই যে শিশুরা মানে তাদের নিজের প্রতিভা বিকাশের একটা এত সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছে, এখন শত কষ্টের মাঝেও এই জার্নিটা কিন্তু একটা আনন্দ ছিল। আর আমার সন্তান এই পর্যন্ত আসতে পেরেছে, এটা চিন্তা করলে তো আরও গর্ব অনুভব হয়। দীর্ঘ 20 বছর পর নতুন আঙ্গিতে শুরু হয়েছিল নতুন কুড়ির এই যাত্রা। আজ 2025-এ নতুন কুড়ি শেষ হলো নতুন কুড়ি বিজয়ীদের হাতে পুরস্কার দিয়ে। তবে সারা বাংলাদেশ অপেক্ষায় আছে, আবারও নতুন কুড়ি শুরু হবে। সারা দেশ জুড়ে প্রতিভাবান শিশুদেরকে খুঁজে বের করবে বাংলাদেশ টেলিভিশন। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি উদ্ভাবনী সক্ষমতা অর্জনে ব্যবহারিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। তিনি আজ রাজধানীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী EMU জব ফেয়ার 2025 গ্র্যাজুয়েটস নেভিগেটিং ক্যারিয়ার্স পাথসের উদ্বোধনী অনুষ্ঠানে এই গুরুত্ব আরোপ করেন। এ সময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং ব্যারিস্টার নিহাত কবির উপস্থিত ছিলেন। উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে যা শেখা হচ্ছে তা বাস্তবে প্রয়োগ করা এবং ব্যবহারিক উপায়ে গ্রহণ করা গুরুত্বপূর্ণ। তিনি তরুণ প্রজন্মকে শুধু পুঁথিগত জ্ঞান যথেষ্ট নয় বলে যুক্তিবোধ, সংবেদনশীলতা, নৈতিকতা এবং বাস্তব সমস্যা সমাধানে পারদর্শী হওয়ার উপর জোর দেওয়ার পরামর্শ দেন। উৎপাদন এবং উদ্ভাবনের মাধ্যমে থ্রু প্রোডাকশন অ্যান্ড ইনোভেশন, এটা হচ্ছে প্রথম শ্রেণীর। এই যে মাইক্রোসফটের কি বলে যে বিল গেটস বলো কিংবা স্টিভ জবস বলো, এগুলো এদের কিন্তু প্রধানই হচ্ছে যে ইনোভেশন। তারপরে অন্যান্য যে বেজোস সেদিকে যদি দেখো তাহলে দেখবা যে ওদের এটা উৎপাদন এবং এইসব নানান ইয়েতে ম্যানুফ্যাকচারিংয়ে যারা আছে সম্পদটা এসছে প্রোডাকশন থেকে অথবা উৎপাদন থেকে। আমরা ওই যে প্রথম পথ যেটা উৎপাদন এবং উদ্ভাবনের মাধ্যমে সম্পদ বৃদ্ধির জন্য চেষ্টা করবে। আমি আশা করব যে তোমরা দুইটা জিনিস, একটা হচ্ছে যে জবের মধ্যে না ভেবে কেরিয়ার হিসেবে ভাববা, রাজনীতিকে কেরিয়ার হিসেবে করবা, অন্তর্ভুক্ত করবা তোমাদের এটা। আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে পড়াশোনার যে ক্লাসের পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি তুমি কি করতে পারো এইটার উপর গুরুত্ব দিবা। আর থার্ডলি যেটা বললাম যে
আমি চাই তোমরা সবাই ওয়েলদি হও, কিন্তু সেই ওয়েলথটা যাতে উৎপাদন এবং উদ্ভাবনের মাধ্যমে আসে। ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট কিংবা মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট এটার সঙ্গে তো এই একটা সেতু বন্ধ করতে এই জন্য জব ফেয়ারটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বাংলাদেশের উপর দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থ রক্ষায় একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলেও জানান তিনি। আজ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হয় বলেও জানান তিনি। এ সময় বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবিকা বিনষ্ট করা হয়েছে। পদ্মার পানি বন্টন নিয়েই মূল সমস্যা। নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের স্বার্থ হাসিল কঠিন হবে। বিএনপি ক্ষমতায় আসলে পদ্মা তিস্তার পানি বন্টন ও ফারাক্কা ইস্যু অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। মূল যে সমস্যা আছে আর কি, সেটা হচ্ছে যে আমাদের পদ্মার পানির যে শেয়ার সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা আপনারা সবাই জানেন যে আগামী 2026-এ আমাদের যে চুক্তি আছে সে চুক্তিটাও শেষ হবে। আর এই চুক্তি শেষ হলে কি আসবে সেটা আমরা এখন জানি না। সবসময় যেটা সমস্যা হয়েছে যে গঙ্গার পানিকে ফারাক্কাতে আটকে দিয়ে আমাদের কিন্তু গোটা বাংলাদেশের একটা বিরাট উত্তরাঞ্চলের একটা বিরাট অংশ এবং দক্ষিণাঞ্চলের বিরাট অংশকে প্রায় মরুভূমিতে পরিণত করা হয়েছে। ছোট ছোট নদী খাল বিল সব শুকিয়ে গেছে। মানুষের জীবন জীবিকা পুরোপুরিভাবে এখানে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা বারবার ভারতের সঙ্গে এই বিষয়ে কথা বলার পরেও যখন আপনার কথা হয়েছে সেটাকে তাদের যে আগ্রহ গুরুত্ব পানি শেয়ারিং এর সেটা কিন্তু সবসময় দেখা যায়নি। বাংলাদেশ মূলত একটা নদীমাতৃক দেশ, 3টা নদী প্রধান, পদ্মা, মেঘনা, যমুনা। সেই পদ্মার পানি আটকে দিয়ে আমাদের মানুষের জীবন জীবিকাকে প্রায় বিনষ্ট করে ফেলা হয়েছে। আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিশ্ব মুসলিম উম্মার আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে একথা বলেন। সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ধর্মীয় এই সম্মেলনে যোগ দেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, দারুল উলুম দেওবন্দ, ভারতের প্রিন্সিপাল মুফতি আবুল কালাম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর প্রিন্সিপাল মাওলানা খলিল আহমেদ কুরাইশি, আল হায়াতুল উলাইয়া ও বেফাকুল মাদ্রিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আহমদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ বিশ্ববরেণ্য আলেম ওলামারা বক্তব্য রাখেন। এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে খুলনায় এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পারওয়ার।
এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে 2024-25 সেশনের নবাগত শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়। স্বপ্নের ক্যাম্পাস, স্বপ্নের ক্যারিয়ার শীর্ষক এই আয়োজনে শিক্ষক এবং প্রতিষ্ঠিত জনেরা শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য জরুরি বিভিন্ন দিক নিয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এই আয়োজনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। আলাদা 3টি স্লটে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। স্লটগুলো হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট সকল বিভাগ ও ইনস্টিটিউট, বিজ্ঞান সংশ্লিষ্ট সকল বিভাগ ও ইনস্টিটিউট এবং ব্যবসায় শিক্ষা সংশ্লিষ্ট সকল বিভাগ ও ইনস্টিটিউট। বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সপু বলেছেন, দেশের জনগণ অধীর আগ্রহে বসে আছে, তারা নির্বাচন চায়, ভোট দিতে চায়। তিনি আজ মুন্সিগঞ্জ, রাড়ীখাল, কবুতরখোলা ও ভাগ্যকুলে বিএনপির 31 দফা লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে জনগণই চূড়ান্ত রায় দেবে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।